আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতির মাঠে কার দর্শন কি। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব আহমদ হোসেন, একই সঙ্গে তিনি দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জনাব আহমদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকেও স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। তিনি একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা তিনজনই বলা যায় বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করেন আপনারা তিনজনই। আমি বেশি কোনো ভূমিকা দিতে চাই না, সরাসরি আলোচনা ঢুকে যেতে চাই। জনাব আব্দুল সালাম, আপনাকে দিয়ে প্রথমে আলোচনাটা শুরু করতে চাই। যদিও আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু বলছি রাজনীতির মাঠে কার দর্শন কি, সেই দর্শনটা আসলে কতটুকু কাজ করে, মানুষকে কতটুকু উজ্জীবিত করে, সেই নিয়ে তো বিশ্লেষণ করবই। পাশাপাশি এটা দিয়ে যদি একটু শুরু করতে চাই বা এই বিশ্লেষণে জানতে চাই যে ভারতের নতুন সরকার শপথ নিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, মানে দুই জোটের সাথে তিনি দেখা করে এসছেন। কিন্তু এই দিকে আমরা যখন বিএনপির দিকে তাকাই তখন বিএনপির যে স্পোকসম্যান আছেন তার কণ্ঠ থেকেই বা বিএনপির যে মনে করা বা আশা করা সেটা যখন জানতে পাই, সেখানে বলা হচ্ছে যে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে। এখন আমার বোঝা দরকার যে আসলে বাংলাদেশের জনগণের কোন কোন প্রত্যাশাকে আসলে মর্যাদা দিতে হবে বা এতদিন মর্যাদা দেওয়া হয়নি বলে মনে করছে বিএনপি। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক ওনাদেরকেও ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোন, ভারত মানে বিশ্বের একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে খুব বেশি একটা কোনো প্রশ্ন কোথাও খুব একটা উঠে না। কারণ সবচেয়ে দেখেন, একটা নির্বাচন বেশ কয়েক দিনে হয় এবং এই রেজাল্টগুলো তারা একটা জায়গায় রাখে, আবার একসাথে এনে সেটাকে তারা গণনা করে। তারপরেও কিন্তু কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ এটাই অর্থাৎ নির্বাচন কমিশনের উপর যে আস্থা, প্লাস ওইখানের ব্যুরোক্রেসির উপরে যে আস্থা এবং টোটাল সিস্টেমটা যে তারা গড়ে তুলতে পারছে সেটার প্রতি যে একটা আস্থা, যদিও এই মোদী সরকার আসার পরে এই গত টার্মে যেটা গত হয়ে গেল আর কি, সেই সময়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে অন্যান্য রাজনৈতিক দলের। এমনকি দেখেন যে যেটা আগে খুব একটা হইতো না এরকম, যে এবার নির্বাচন হয়ে যাওয়ার পরে যে পোস্ট নির্বাচন অর্থাৎ ওইটাকে ভোট সেন্টারে কারা গেল, কে জিতবে কার না জিতবে, মিডিয়া যে সমস্ত ইগুলো তারা অ্যাডভান্স যে রেজাল্টটা দেয়, সেই রেজাল্টে এবার দেখা গেছে যে আসলে একেবারে অন্ধভাবে মানে ক্ষমতাসীন জোটের পক্ষে অনেকগুলো মিডিয়া যেভাবে কাজ করছে এবং সেটা নিয়ে প্রথমেই কিন্তু রেজাল্টের আগেই আমরা দেখছি যে মমতা ব্যানার্জি প্লাস কংগ্রেস সবাই কিন্তু সেটা বিরোধিতা করছে এবং এটাকে ডিনাই করছে, যেটা ঠিক না। অর্থাৎ মানুষ যেটা চাচ্ছে এটার প্রতিফলন মানে পত্রপত্রিকা আসছে না, উল্টোটা আসছে এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো। যখন রেজাল্টটা যখন ডিক্লেয়ার হলো অফিসিয়ালি এবং কাউন্ট যখন শুরু হলো, তখন কিন্তু দেখা গেল যে না, তারা এটা একটা বানানো সাজানো, তারা মানে জনগণের এটাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য তারা সেটা করছে। তো এইটা কিন্তু এর আগে এরকম ছিল না। তো আমাদের এর জন্য বিষয়টা হলো যে এত বড় একটা দেশ, এতগুলো ভাষা, সংস্কৃতিগত পার্থক্য, সব কিছুকে তারা মানে একটা টোটাল একটা ডেমোক্রেটিক প্রসেসে তারা সেটাকে নিয়ে যেতে পারতেছে, এটা অবশ্যই তাদের ক্রেডিট দেওয়া উচিত। কিন্তু পাশাপাশি আমরা আপনি যেটা বললেন, যে আমরা যেটা আশা করি যে ভারত নিজের দেশে নির্বাচনটা, সেইখানে তো সে ইচ্ছা করলেও মোদি সেটাকে করতে পারে নাই, প্রভাবিত করতে পারেন নাই। কিন্তু এটা তো ন্যাকেডলি যেটা আমরা দেখছি যে গত নির্বাচনগুলোতে ভারতের প্রশাসনিক লোকজন এসে আমাদের এখানে সরাসরি হস্তক্ষেপ করছে, যেটা কোনোভাবেই একটা প্রতিবেশী রাষ্ট্রের মানে এই হিসাবে আমরা সেটা কোনোভাবেই
কামনা করি না। কারণ সেটা অভিযোগটা ওঠে সালাম ভাই এরকম যে ধরেন ফরেন পলিসি নিয়ে যে ভারতের কাজ করে সেটা নিয়ে আপনি একজন অভিযোগ তোলেন যে ঠিক আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইনি আসছেন তিনি আসছেন, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশের বিচার বিভাগ কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন সেটা যদি এখানে ঠিকমতো ফাংশন না করে সেক্ষেত্রে তো আপনার যারা বিরোধী জোট আছেন তাদেরই তো এটা নিয়ে না না শোনেন, বিরোধী জোট আছে আপনার তো এটা মনে থাকার কথা। মনে করেন 2090 সালে যেটা হয়েছিল যে মানে এখানকার প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই একটা আছে যে কেউ কাউকে বিশ্বাস না করা, এবং বিশ্বাস না করার পেছনে অনেক কিছু কারণও আছে। কারণ যে ক্ষমতায় থাকে সে ম্যানুপুলেট করে, এবং ম্যানুপুলেট করার জন্য তার সুযোগও আছে। কারণ প্রশাসনকে ব্যুরোক্রেসিকে যেভাবে ম্যানুপুলেট করে এটা একটা ওপেন বাংলাদেশে, এবং যে কারণে 90 সালে এরপরে যেটা 96-এ যেটা আসলো, মনে করেন যে বিএনপির বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই সময় আওয়ামী লীগ জামাত সহ সেসব বিরোধী দলগুলো কিন্তু সেই নির্বাচনটাকে তারা মানতে চাইলো না, রেজাল্টটা মানতে চাইলো না, এবং তারা আরেকটা নির্বাচন দাবি করলো। সেই সময় কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্বতে অর্থাৎ রিজাইন করে, রিজাইনের আগেই সে সংসদের কেয়ারটেকার বিলটা নিজে বিএনপি আনলো, এবং আনার পর সেটা পাশ করার পরে সে রিজাইন করে আবার একটা নতুন নির্বাচন দিল। কিন্তু যে এই প্রসেসটা তো আমরা ধরে রাখতে পারি নাই। সেটা অনেকে বিএনপির জন্য বলে যে বিএনপি ভুল করতেই পারে, কিন্তু তাই বলে তো হোল প্রসেসটাকে উড়াই দেওয়া যাবে না। যেটা আওয়ামী লীগ যেটা করছে যে হোল প্রসেসটাকে উড়াই দিছে, উড়াই দেওয়ার পরে একবার না দুইবার না তিনবার আজকে তারা গত এই নির্বাচনগুলো করলো, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রায় সকল রাজনৈতিক দল তাদের সাথে জোটে দুই একটা ছাড়া প্রায় সবাই কিন্তু সেটার বিরোধিতা করছে, সবাই বিরোধিতা করছে। ইনক্লুডে আমাদের এখানে বাসদের নেতা আছে তারা সহ, যেখানে বিএনপির কোনো একা ব্যাপার না। অর্থাৎ একটাই কথা যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। কারণ আমরা দেখছি যে নির্বাচনকালীন দলীয় সরকার যদি থাকে তাহলে ওই দলীয় সরকারই নির্বাচিত হয়ে আসছে, অতীতে প্রত্যেকটা নির্বাচনে তাই হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন ওই রানিং গভর্নমেন্ট কিন্তু আর নির্বাচিত হয়ে আসতে পারে নাই। এটা কিন্তু একটা উদাহরণ যে পারে নাই, তার মানে নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে। তো এই ব্যবস্থাটাই বাংলাদেশে বহাল সবাই চায়, কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না, এবং এইখানেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত সেটাকে প্রভাবান্বিত করেছে। ওকে, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। আহমদ হোসেন, আপনি কি বলবেন? ধরেন এই প্রশ্ন পাশাপাশি যেটা তুললেন সালাম ভাই, সেটা নিশ্চয়ই আপনি আপনার ব্যাখ্যা দেবেন, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক নেতারাই এখন বলছেন যে বিশেষ করে আওয়ামী লীগের যারা বর্ষিয়ান নেতা যারা আছেন তারা এখন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক ধরনের অস্বস্তির মধ্যে ভোগেন বা উদ্বেগের মধ্যে ভোগেন। কেউ কেউ এমনও বলার চেষ্টা করেন যে এই আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগ আজিজের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বেনজিরের আওয়ামী লীগ। এত বর্ষিয়ান একটি দল, এতদিনের ঐতিহ্যবাহী দলের বাস্তবতা কি আসলেই এরকম? পার্টির কোনো নেতা বলেছে কথা? না, বিরোধী পক্ষ থেকে বলা হয়। বিরোধী পক্ষ তো আমাকে ঘায়েল করবে। সেই বিরোধী পক্ষই কিন্তু আপনাদের দলের লোকের কথা উল্লেখ করেই বলছেন। না, আমার দলের লোক তো এই কথা বলেনি। আর এই বেনজির তো আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির মেম্বার, আজিজ সাহেব কি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার? আপনি এই কোশ্চেনে আসেন, তারা কি আমার পার্টি মেন? না। তাহলে সে দায় আমি নেব কেন? ওকে, সে দায় আমার গাড়ি আসবে কেন? হ্যাঁ, যদি আমার পার্টির প্রেসিডেন্ট মেম্বার হতো, সেন্ট্রাল কমিটির মেম্বার হতো, তাহলে নিশ্চয়ই এর জবাবদিহিতা আমাদের করতে হতো। তো তাদের জবাবদিহিতা আমরা করতে যাব কেন? তাদের জবাবদিহিতা তাদেরই করতে হবে। ওকে, তাদের বিরুদ্ধে আপনার দুদক যথাযথ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বেনজিরকে টাইম দিয়েছিল, ইন টাইম আসেনি, আবার আজকে দেখলাম আবার সে টাইম চেয়েছে, তাও কে বা কারা গিয়ে সেটা দিয়ে আসছে, এটা অপরিচিত নাম, কেউ দেখেও নি। এইগুলো কি অফিসিয়ালি অ্যাকসেপ্ট হবে কিনা আমি জানি না। তবে এই সমস্ত কুকর্ম যারা করেছে, দুর্নীতি যারা করেছে, তাদের দায়িত্ব আমরা নেব কেন? তাদের শাস্তি তো আমাদের কাম্য, তাদের বিচার হোক, এটি তো আমরা চাইব। এবং দুর্নীতির প্রশ্নে পার্টি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোড়া থেকেই বলে আসছেন জিরো টলারেন্স, এবং এই নীতিটাকে তিনি ধরে রেখেছেন। এই নীতি থেকে তিনি সরে আসেননি। আপনি যা দেখেন, এই 4 বারের ক্ষমতায় টানা 4 বার প্রাইম মিনিস্টার, এবার 3 বার, এই 3 বারে
অনেক পার্টির অনেক কর্মীকে জেলে যেতে হয়েছে, অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে দুদকে। কই তাদেরকে কি আমরা প্রোটেকশন দিয়েছি? দেইনি, দেবও না। এটা পরিষ্কার কথা। তুমি দুর্নীতি করবা, তোমার শাস্তি তুমি পাবা। এটা পার্টি তোমার লাইবিলিটি দেবে না। কাজে এই ক্ষেত্রে আমাদের সম্পর্কে কারা কি বললো, কার কথা শুনে আপনি বিচলিত হবেন না। আমি কান কথা শুনে বিচলিত হচ্ছি না। আপনি যদি বলেন তাহলে আমি কোট করেই বলতে পারি। এই বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগের একজন সাবেক নেতার সাথে কথা বলেছেন, যিনি একসময় ছাত্রলীগ করতেন। তাকে যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলছেন যে এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগ এখন নামটা প্রকাশ করেননি, নাম প্রকাশ করলে অনেকেই চিনি ফেলবেন। তিনি বলছেন মির্জা ফখরুল সাহেব কার সাথে কানাগানি করেছেন, কার সাথে কানাগানি কি কথা বলেছেন, এটা দর্তব্যের মধ্যে আনবেন না। এটা কোনো বিষয়বস্তু না। আপনার সাথে ব্যক্তিগতভাবে কানাকানি আপনিও করতে পারেন, আমিও করতে পারি। এইগুলো কোনো অফিসিয়াল নিউজ না, অফিসিয়াল বক্তব্য, রেকর্ডেড বক্তব্য নয়। এবং কান কথা উনি বলেছেন না ফখরুল সাহেব বানিয়ে বলেছেন, কোনটা ভেরিফাই করবেন? কে? কান কথা না বললে তো ফখরুল সাহেব বানিয়ে বলতে পারেন, রেফারেন্স দিলেন এক্স বা ওয়াইয়ের, যে উনি একদিন এ আওয়ামী লীগ করতেন, তিনি বলেছেন আমাকে যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ না। এই কথাটা তো ফখরুল সাহেবের বানোয়াটও হতে পারে। আপনি মনে করছেন তার কথা বানোয়াট হতেও পারে, তাই না? আপনি যেহেতু এই প্রশ্নটা এনেছেন, কাজে এই কথাটা হয়তো কেউ নাও বলে থাকতে পারে। কাজে এটার জন্য ইনকোয়ারি টিম করা দরকার নাই, ইনভেস্টিগেট করা দরকার নাই। যেগুলো দরকার হচ্ছে, যেগুলো হচ্ছে, এইগুলো হলো আসল বিষয়। দুদক যেগুলো করছে, ইনভেস্টিগেট করছে, এগুলো হচ্ছে নিউজ, এগুলো হচ্ছে আশার প্রশ্ন। কিন্তু উনি যে আওয়ামী লীগের যে অবক্ষয়ের বিষয়টা বা আওয়ামী লীগ যে সেই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, মনে করছেন যে একজন অপোজিশনের পার্টির ইনি কথাই বলতে পারেন। কিন্তু সালাম ভাই যে কথাটা বললেন যে ধরেন নিরপেক্ষ সরকারের আন্দোলন বলেছেন, ইয়াং ম্যান ব্রাদার, আওয়ামী লীগ কি অবক্ষয়ের পার্টি নাকি? আওয়ামী লীগ অবক্ষয় কোথায়? তোর তাজা 75 বছর বয়সে আমরা পা রাখছি। এই 75 বছর বয়সেও আওয়ামী লীগকে মনে হয় 25 বছর যুবকের মতো। এই যে তার ঐতিহ্য, এই যে গৌরব, এই তার ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে আওয়ামী লীগ বেঁচে আছে। এই ইতিহাস বঙ্গবন্ধু তৈরি করে গেছেন। এই ইতিহাসের ধারাবাহিকতায় আজকে বঙ্গবন্ধু কন্যা অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেই ইতিহাসের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন। কাজে আওয়ামী লীগ তো এই পার্টি না, আপনার যে শব্দটা ব্যবহার করলেন, এই ধরনের পার্টি না। কাজে আওয়ামী লীগ হচ্ছে একটা প্রগ্রেসিভ পার্টি, আওয়ামী লীগ হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী লীগ হচ্ছে ক্রিয়েটিভ পার্টি, সৃষ্টিশীল পার্টি, জনবান্ধব পার্টি। আওয়ামী লীগ মানুষের কথা বলি, জনগণের কথা বলি। কান কথা তারা শুনতে চায় না, তারা কান কথা পাত্তাও দেয় না। জনগণের কথা তারা কানে নেয়। আওয়ামী লীগ জানে জনগণ যেটা চায় সেটা শুনে, ও সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করে তার প্রোগ্রাম তৈরি করে। এটা হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য, ইতিহাস, ধারাবাহিকতা। আপনি প্রথম থেকে আজকে আসেন, দেখবেন প্রতিটি স্টেপিং এক জায়গায় নেই। পিপুলস সেন্টিমেন্ট কি, পাবলিক মাইন্ড কি, সেই পাবলিক মাইন্ডটাকে আপনার ধরেই কিন্তু আওয়ামী লীগ অলওয়েজ প্রোগ্রাম থ্রো করেছে। সুতরাং আওয়ামী লীগকে আপনি অবক্ষয়ের পার্টি বলবেন না, বলবেন আওয়ামী লীগ শক্তিশালী, তেজস্বী, সাহসী, একটা সৃষ্টিশীল পার্টি। জি, দিকে রাজুজ্জামান রতনের বিশ্লেষণ কি হয়? ধরেন বলছেন যে আমাদের বলছেন যে আওয়ামী লীগ তার জায়গা থেকে একটু সরেনি, তার আগের যে অবস্থান সেই জায়গা থেকে আছে। আপনার বিশ্লেষণ নিশ্চয়ই শুনবো। পাশাপাশি ধরেন আমাদের পলিটিক্যাল দলগুলো তো নিশ্চয়ই কিছু না কিছু পলিটিক্যাল ফিলোসফি থাকে, সেগুলোকে তো নিয়ে সামনে হাজির হয়। কেউ বলেন মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার চেতনা, কেউ বলে জাতীয়তাবাদ, কেউ বলে সমাজতন্ত্র, কেউ বা সম্মিলিত সবগুলোকে একীভূত করেই সামনে তাদের রাজনৈতিক দর্শনগুলোকে সামনে নিয়ে আসে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে দলটিকে নিয়ে এত কথা হচ্ছে, যেটা আমোদ ভাই বলছেন, আপনি কি মনে করেন যে সে তার জায়গায় এখনও অটুট রয়েছে? ধন্যবাদ। আহমেদ ভাইয়ের একটা কথা সত্য ধরেই আমি শুরু করি, যে আওয়ামী লীগ আগের জায়গায় নেই, কারণ আওয়ামী লীগ গতিশীল। আর গতির মুখটা কোন দিকে? সেটা কি গণতন্ত্রের দিকে নাকি স্বৈরতন্ত্রের দিকে? সেটা কি শোষণমুক্ত সমাজের দিকে নাকি বৈষম্যমূলক সমাজ তৈরির দিকে? 1972 সালে আওয়ামী লীগ যা বলেছিল, আর 1966 সালে আওয়ামী লীগ যা বলেছিল, আর 2024 সালে আওয়ামী লীগ যা বলছে, এই তিনটা সময়ের মধ্যে পাকিস্তান বিরোধী লড়াইয়ের সময় আওয়ামী লীগের কমিটমেন্ট কী ছিল, স্বাধীনতার পর আওয়ামী লীগ কী কমিটমেন্ট করেছিল, আর এই এখন ক্ষমতায় দীর্ঘদিন থাকার মধ্য দিয়ে আওয়ামী লীগ
কি করেছে এবং কি কমিটমেন্ট করছে এগুলো যদি দেখি তাহলে দেখবো যে হ্যাঁ আওয়ামী লীগ একটা প্রচণ্ড গতির মধ্যে আছে। অনেক সময় আমরা ঢাকায় 6 নম্বর বাসে উঠতাম না, কন্ডাক্টর বলতো এই পিছন দিকে আগে যান, পিছন দিকে আগে যান। তার মানে অনেক সময় মনে হচ্ছে আমরা পিছন দিকে এগিয়ে যাচ্ছি কিনা। কারণ স্বাধীনতার পর আমাদের যখন বৈষম্যটা, আমরা স্বাধীনতার শুরুতে আমাদের কী ছিল যে একটা আমরা সাম্য সমাজ চাই। হ্যাঁ, আমাদের যে 10ই এপ্রিল 1971 সাল যে আমাদের যেটাকে বলে ম্যাগনা কার্টা যদি বলি, যে আমাদের স্বাধীনতার কি কি আমাদের অঙ্গীকার ছিল, তা সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। আচ্ছা ভাবুন তো আজকে সাম্যের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? আওয়ামী লীগ তো এতদিন ক্ষমতায়, তাহলে সাম্য মাপার জন্য বা বৈষম্য মাপার জন্য যে গিনি সহক, সেই গিনি সহকে আমরা তো চূড়ান্ত বৈষম্যের জায়গায় আছি। আচ্ছা মানবিক মর্যাদার জায়গাটা কোথায় আছি? মানুষের মধ্যে এখন একটা পত্রিকাও বলছে যে আমরা জানতাম কিন্তু বলতে সাহস পাই নাই, আমরা কিন্তু বেনজির সম্পর্কে সব জানতাম, তাহলে সব জেনেও বলতে পারি নাই। এক বেনজির, শুধু বেনজির না, বেনজির একটা মাপকাঠি। কীরকম, কীভাবে বেনজিররা বেড়ে ওঠে, কাদের ছত্রছায়ায় বেড়ে ওঠে এবং কিভাবে তারা হাত ধরাধরি করে চলে। বেনজির সহায়তা করে সরকারকে, সরকার সহযোগিতা করে বেনজিরকে। তাহলে এটা দিয়েও বোঝা যায় যে ডেমোক্রেটিক তো কোনো কালেই বলেনি যে বেনজির বা আজিজ তাদের কেউ, বা এখন যেটা শুনতে পারেন আপনি, যেটা আপনার পাশে আমল হয়তো বললেন। আচ্ছা তাহলে তা যদি কেউ না হতো, তাহলে বেনজিরের যে অস্বাভাবিক উত্থান যেটা দেখেছি আমরা সম্পত্তির, 3টা জিনিস আমি যদি দেখি। বেনজির গোপালগঞ্জে জমি কিনেছে 600 বিঘা। আচ্ছা বাংলাদেশের আইন অনুযায়ী 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর 375 বিঘার উপর জমি থাকার বিধান ছিল না। তারপর 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 72 সাল থেকে 100 বিঘার উপর জমি থাকার কথা না। তাহলে কিভাবে গোপালগঞ্জে বেনজির 600 বিঘার উপর জমি কিনে ফেলে? তাহলে আইন কোথায় গেল? আচ্ছা তারপরে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত বললেন যে আপনি সে দেখে যান কিভাবে সংখ্যালঘুদের জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছে। আচ্ছা একজন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিনি বললেন কিভাবে তার নামে বরাদ্দকৃত টিভি কেমন করে লিখিয়ে নিল। তা সেই সময় বেনজির কে ছিল, কোথায় ছিল, কার সঙ্গে ছিল, এটা দেখ। আবার আজিজ সাহেব সম্পর্কে তেমন কিছু বলাটা মুশকিল, কারণ তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। ফলে পত্রপত্রিকা যা আসছে আমরা যদি সেটাকে রেফারেন্স দিয়ে বলি, তাহলে কেমন করে তিনি সে সময় থাকতে পারলেন? এখন ইন্টেলিজেন্সের পাল্টা তো কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, তা সেটা কাজ করেনি কেন? আচ্ছা তারপর ধরুন সোনা চোরাচালানির সঙ্গে যুক্ত, হীরা চোরাচালানির সঙ্গে যুক্ত 3বারের সংসদ সদস্য, তিনি ভারতে গিয়ে টুকরো টুকরো করে তাকে হত্যা করে ফেলা হলো। এখন তার সঙ্গে যে যুক্ত হয়েছে যে ব্যক্তিরা, যারা টেলিফোন কথোপকথনে যাদের নাম বেরিয়ে এসছে, তারা আবার আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা। এখন কি আওয়ামী লীগ বলবে ওরাও আমাদের কেউ নয়? তো ফলে যখন কেউ এমন একটা জায়গায় চলে আসে, তখন যদি ক্ষমতাসীনরা বলে ও আমাদের কেউ নয়, তখন আবার মনে হচ্ছে ক্ষমতায় যখন ছিলেন কিংবা ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য যখন যাদেরকে প্রয়োজন ছিল, তখন কি তাদেরকে কখনো উপেক্ষা করেছিলেন? জি রতন ভাই, আপনি যে প্রশ্নটা তুলছেন ফাঁকে আমোদ ভাই যেহেতু আছে, তাহলে আমোদ ভাই কাছে এই প্রশ্নটা একটু ছোট্ট করে যদি উত্তর দিতেন তাহলে ভালো হতো। যেটা তুলছিলেন প্রসঙ্গ, যে বেনজির যেভাবে গড়ে উঠছিলেন, কিংবা ঠিক আছে বেনজির সরকারি বা আজিজ সাহেব সেটা ছিলেন, কিন্তু আনোয়ারুল আজিমের বিষয়টা, সেটা তো আপনাদের দলের লোকই। আনোয়ারুল আজিম তো পাড়ার মেম্বার, দলেরই লোক, তো দলের লোক, পাড়ার মেম্বার। এখনো তার মৃত্যু সম্পর্কে অফিসিয়াল ডিক্লারেশন পাই, কিন্তু স্বর্ণ চোরাচালানি যে প্রসঙ্গটি এসেছে সেটা তো পত্রপত্রিকায় এসেছে, এগুলো তো আমাদের মিডিয়া যা এসেছে, এখনো তার সম্পর্কে তো আমরা কথা বলবো না। তাকে জানতাম, সে এমপি হয়েছে, তার জনপ্রিয়তা ছিল। এখন তার পেশা কী ছিল এটা তো আমাদের জানার কথা না। মিডিয়া অনেক কিছু আসে, মিডিয়া তো আপনার এক্সিট ফুলে চলে আসছে যে এত সংখ্যক 400 অতিক্রম করবে, নরেন্দ্র মোদী আসন পাবে। তাতে সত্য হয়েছে? একসময় যখন ছাত্র ছিলাম স্কুলে, পরীক্ষার খাতায় আসলো যে ছাপার অক্ষরে লেখা হলে কি তা সত্য হয়? তো লিখলাম না, অসত্য। মানে একটি কথা ছাপার অক্ষরে যা এসেছে তার সম্পর্কে পত্রপত্রিকা চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু আপনাদের দলের একজন সংসদ সদস্যর বিরুদ্ধে যখন এই দলের পক্ষ থেকে কি চ্যালেঞ্জ করা হয়েছে যে না আমাদের কোনো এমপি সদস্য, আমার কলিগ, তার মৃত্যু সম্পর্কে এখনো আমি অজানা। তার মৃত্যু হয়েছে কি না, তার সে বেঁচে আছে কি না, তার মৃত্যু হয়ে গেছে বা তাকে মেরে ফেলা হয়েছে, কিল করা হয়েছে, যদি এটাই ধরে নেন, তাহলে আমার একটা কলিগ, একজন সংসদ সদস্য, তার সম্পর্কে এই সমস্ত নিউজ দিয়ে আপনি কি কিলারদের পক্ষে কথা বলছেন না? যে যারা খুন করেছে তাদেরকে সাপোর্ট করছেন না? এখন তো এই বিষয় একটু ক্লিয়ার হয়নি। কারণ এবারে পার্লামেন্টে আমরা মনে করেছিলাম হয়তোবা তার সম্পর্কে একটা সুপ্রস্তাব আসবে,
বাট মৃত্যু যেহেতু নিশ্চিত নয়, Okay. সেই কারণে আমরা এটা অফিসিয়ালি এখনো নিশ্চয়ই। তাহলে একটা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই সালাম ভাই এবং রাজিকুজ্জামান রতনের কাছে শুনতে চাইবো যেটা আহমদ ভাই যেটা ব্যাখ্যাটা দিলেন সেটা আসলে কতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করে। আমি এটা বিরতি দিই, বিরতির পর ফিরে এসে বাকি বিশ্লেষণটা করি। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জনাব রাজিকুজ্জামান রতন, বিরতির আগে যেটা আহমদ হোসেন বলছিলেন সেই প্রসঙ্গগুলোকে আপনি কিভাবে আপনার মতো বিশ্লেষণ করবেন, পাশাপাশি আমাদের যে আজকে আলোচনার বিষয় ছিল সেটাকেও যদি একটু ফোকাসে নিয়ে আসেন। ধরেন ভারতের বিষয়টাতে যে বলছি আমাদের প্রত্যাশা বা আমাদের জনগণ কি চায় সেটাকে মর্যাদা দেওয়ার কথা, পাশাপাশি আমাদের তো অনেকগুলো চাওয়া পাওয়া আছে বিশেষ করে প্রতিবেশীদের কাছ থেকে, সেগুলোর ব্যাপারেও কি কোনো সম্ভাব্য সমাধান দেখেন? বিশেষ করে পানি থেকে শুরু করে আমাদের সীমান্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে গোবিন্দ সমুদ্র বন্দর, সেগুলোকেও যদি একটু আমলে নিয়ে আসেন। রাজিকুজ্জামান, দুটো জিনিস শুরুটা যেটা করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর দর্শন কি এবং দায় কি, এবং রাজনৈতিক দলের জবাবদিহিতা কার কাছে। দর্শন এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা দর্শন আছে, সেই দর্শনটার তো একটা দায়বদ্ধতাও আছে যে যে কথা সে জনগণের সামনে বলে সেই কথা অনুযায়ী কাজ না করলে জনগণ তাকে যাচাই করবে। যাচাই করার জন্য দুটো জায়গা আছে, একটা হলো তার রাজনৈতিক ক্ষমতা বাড়বে কি কমবে এটার প্রশ্ন, দ্বিতীয়ত তার জনপ্রিয়তাটা যাচাই হবে নির্বাচনে। এখন নির্বাচনটাকে যদি জনমত যাচাইয়ের সেই পদ্ধতি হিসেবে আর না রাখা হয় তখন এক ধরনের কিন্তু বেপরোয়া মনোভাব তৈরি হয়ে যায়। আমার দর্শন কি আর আমার বক্তব্য কিচ্ছু আসা যায় না, সব কিছু শেষ হয়ে যায় কোন জায়গাটায়, তখন বোধহয় টাকা এবং ক্ষমতা, এবং এই দুটোর এমন একটা মেলবন্ধন হয়ে যায় যে টাকা থাকলে ক্ষমতা পাওয়া যায় আর ক্ষমতা থাকলে টাকা বানানো যায়। এই দুটো যখন ক্ষমতাসীন দলদের হাতে আসে, সেটা একটা অনেক আগেই এটার একটা প্রেডিক্ট করে একজন বলেছিলেন, লর্ড অ্যাটকিন্স, দ্য পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। এবং অ্যাবসোলুট পাওয়ার কিভাবে করাপ্ট করে, কত অল্প সময়ের মধ্যে একজন মানুষ হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলতে পারে, বাংলাদেশে এর অনেক নজির আছে, শুধু বেনজির না, এর মধ্যে নজির আছে অনেক। তো এগুলো কেমন করে হয় এবং কাদের প্রোৎসাহে হয়, কাদের সহযোগিতায় হয়, এবং কোন রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করে, কোন রাজনৈতিক দল তাদেরকে আশ্রয় দেয়, এবং কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা তারা বেড়ে ওঠে, তার দুর্বৃত্ত থেকে দানবে রূপান্তরিত হয়। আবার কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে ছুঁড়ে ফেলে সেটা কি প্রশ্ন হতে পারে না? ছুঁড়ে ফেলে মানে কখনো কখনো এত বোঝা ভারী হয়ে যায় তখন এটা একটা মুশকিল হয়ে যায়, অথবা কখনো কখনো হয় যে অন্তর্দ্বন্দ্বটা এমন বড় যে সামাল দেওয়া যাচ্ছে না। বেনজিরের এবারের এই বিষয়গুলো বেরিয়ে আসার ক্ষেত্রে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো বেনজির একটা স্যাংশন পেয়েছে পৃথিবীর বড় দেশের কাছ থেকে। 2 নম্বর হচ্ছে বেনজিরের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে দেশেরই একটা বড় গ্রুপের সঙ্গে যারা এটা সামাল দিতে পারে বেনজিরকে। 3 নম্বর হচ্ছে বেনজির নিজের ভারে এত ভারী হয়ে উঠেছে এবং সেই সময় সে আসলে অবসরপ্রাপ্ত, ফলে যদি সে অবসরে না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হয়তো বেরোতো না। এই 3টা ফ্যাক্টর একসঙ্গে মিলে গেছে, এবং আজিজের ক্ষেত্রেও তাই। ফলে ক্ষমতায় থাকলে তারা মানে সব কিছু করতে পারে, এইরকম একটা অ্যাটিটিউড যদি পুলিশের মধ্যে হয়, প্রশাসনের মধ্যে হয়, এবং এরকম যদি অ্যাটিটিউড যদি রাজনৈতিক দলের মধ্যে হয়, তাহলে রাজনৈতিক দলের দর্শনটা শেষ পর্যন্ত কী দাঁড়ায়, যে বাই এনি মিনস ক্ষমতা দখল করে। তার মানে কি এই কারণেই কি ধরেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, স্বাধীনতার চেতনা বা বিএনপির জাতীয়তাবাদ বা বামদের সমাজতন্ত্র, সাধারণ মানুষের কাছে কি এটা ওয়ার্ক করে না এখন? এই চোখের সামনে এই উদাহরণগুলো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ওয়ার্ক করে। কীরকম ওয়ার্ক করে? সাধারণ মানুষ বলে রাজনৈতিক এই সমস্ত দলগুলো যা বলে তা করে না। তার মানে মানুষ চায় যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটার বাস্তবায়ন হোক, সমাজে একটা সমাজতান্ত্রিক চিন্তা আসুক, মানুষের বৈষম্যগুলো না থাকুক। এত দুর্নীতি, এই দুর্নীতির পুরো দায়টা তো জনগণকে বহন করতে হয়। ফলে জনগণ কেন এই দুর্নীতিবাজদের দায় বহন করবে? কেন বিদ্যুৎ ক্ষেত্রে ওই আপনার ক্যাপাসিটি চার্জ বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হবে আর বিদ্যুতের বাড়তি বিল জনগণ দেবে? কেন ওয়াসার এত দুর্নীতির দায় জনগণ বহন করে বাড়তি দামে পানি কিনতে হবে? কেন ঘাটে ঘাটে মানে চাঁদা দিতে গিয়ে ঢাকা শহরে বেশি দামের সবজি কিনতে হবে? কিংবা গরুর হাটে এত ইজারা দেওয়ার পরে এত টোল দিয়ে তাকে বেশি দামে গরু কিনতে হবে? ফলে এগুলো জনগণ কিন্তু চায়। জনগণ এখন কিন্তু বোঝে যে সমস্ত কিছু, যে দ্রব্যমূল্য বলি আর দুর্নীতি বলি আর দুঃশাসন বলি, তার পিছনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কীরকম একটা ভূমিকা আছে। মানুষ এখান থেকে তো একটু মুক্তি পেতে চায়। জি সালাম ভাই, আপনি কি বলবেন সেক্ষেত্রে? যে স্বার্থান্বেষী মহলকে এতই আপনাদের মতো দলগুলোর মধ্যে ঢুকে পড়েছে যার কারণে যেই দলের যে পলিটিক্যাল ফিলোসফি সেটা কি খুব বড় রকম হোঁচট খেলো? শোনেন, আমি যেটা এর আগেও বারবার বলছি যে আওয়ামী লীগ বিরোধী দলকে ঠেকাইতে যেয়ে
টোটাল রাজনীতিটাকে ঠেকাই দিছে। এবং টোটাল রাজনীতিটাকে ঠেকাইতে যে গণতন্ত্রটাকে প্রথম ঠেকাইতে হয়েছে। এবং এর জন্য টোটাল একটা সমস্ত কিছু একটা জগা খিচুড়ির মধ্যে নিয়ে আসছে, কোনটা দিয়ে কোনটা সামাল দিবে। শোনেন, আমি আপনারা বলি, যদি এখন প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী? তাহলে কি বাংলাদেশ ব্যাংকে যে আজকে সাংবাদিকরা যেতে পারে না, এটার দায় কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের? তাহলে 2 দিন পরে তো বলে দিবে আমিও জানি না, এটা গভর্নর করছে। এটা কি বলে রেহাই পাওয়া যায়? রেহাই পাওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? যে বেনজির এগুলো করছে, এর দায় আমার না রে, হাউ কাম? বেনজির তো অন সার্ভিস ছিল সে, এবং যেগুলো করছে সার্ভিসের সময় সে করছে। এবং সেই সময় এই ধরনের বহু কিছু আমরা বিরোধী দল থেকে বলছি যে ক্ষমতার অপব্যবহার করতেছেন। এবং আমরা পরিষ্কার যে কথাটা বলছি, যেটা এখনো বলে সবাই বলে, যে দেখেন আমাদের মূল কথাটা হলো যে সরকার, দল আর প্রশাসন আওয়ামী লীগ একাকার করে ফেলছে, অর্থাৎ প্রশাসনকে তার দলীয় প্রশাসন বানিয়ে ফেলছে। এটা রাষ্ট্রের প্রশাসন নাই, আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের নেতৃত্ব। কারণ আওয়ামী লীগ, এটা তো দেখা গেছে যে নির্বাচনের পরে পুলিশের সিনিয়র অফিসাররা নিজেরা ওপেন বলছে, মানে পত্রপত্রিকা মিডিয়াতে আসছে যে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে নাকি আমরা আনছি। এবং বিভিন্ন সময় তাদের কথাবার্তা এমনভাবে বলছে যে সেটা আওয়ামী লীগ সেই বেনিফিটটা নিতে চাইছে, নিছেও, কিন্তু এখন তারা লাইবিলিটিজ হয়ে গেছে। দল আর সরকারকে একাকার করতে গিয়ে কি আওয়ামী লীগ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি? অবশ্যই আওয়ামী লীগ রাজনীতিটা ক্ষতি হওয়া মানে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত, দলগতভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, যেটা তো এখন কিন্তু তারা পারতেছে। তার দল কি তার নিয়ন্ত্রণে আছে? নাই তো। যে খালি বিএনপির কথা বললে তো হবে না, যে নির্বাচনে কি আজকে প্রধানমন্ত্রী বলার পরও কি একটা মন্ত্রীকে সামাল দিতে পারছে না, একটা এমপিকে সামাল দিতে পারছে না। আজকে দেখেন না কি হচ্ছে, আজকে আওয়ামী লীগ থানা ঘেরাও করতেছে, আজকে আওয়ামী লীগ মানে হরতাল দিতেছে, আজকে আওয়ামী লীগের নিজেদের মধ্যে আজকে যুদ্ধ। মতিঝিলের মতো জায়গায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেখানে গাড়ির পেছনে ছুটতেছে, গুলি করতেছে। আজকে কোথায় দেশটা? আওয়ামী লীগের অন্তর্মণ্ডলের মধ্যে কি বিরোধী জোটরা কোনো ফায়দা নিতে পারছে? না, আমরা এই জিনিসটাই তো ভুল। ফায়দা নেওয়ার কোনো ব্যাপার না, কৌশলী রাজনীতি, এটা অপরাজনীতি। আমি বলতেছি যদি রাজনীতিটা থাকতো তাহলে অপরাজনীতিটা হইতো না। আর আজকে যদি ডেমোক্রেসিটা থাকতো তাহলে আজকে এটা হইতো না। আজকে যদি জবাবদিহিতা থাকতো তাহলে আজকে এটা হইতো না। আজকে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, আজকে যে পুলিশ প্রশাসন, আজকে যদি এরা তাদের নিজেদের দায়িত্বটা পালন করতে পারতো, যে তারা প্রশাসনের কাজের চেয়ে বেশি বিএনপিকে ঠেকাইতে হবে, খালেদা জিয়াকে জেলে রাখতে হবে, তারেক রহমানকে বাইরে রাখতে হবে, খালি তাদের বিরুদ্ধে বলে যে এই কথাগুলোর মধ্যে যদি প্রশাসনকে ব্যবহার না করে, আজকে যে চোর, যেটা আজকে বলে না যে আজকে কোনোভাবে আহমদ ভাইরা এখন চিনবেই না কি ওই যে আনার, সে তার পাস্ট কি ছিল, সে তার পত্রপত্রিকা আসতেছে, এগুলো ওনারা একেবারেই জানে না, কিছুই জানে না। তো এইগুলো বলে হয়েছে কি, আপনি লোকজনের কি আপনি বোকা বানাইতে পারবেন? কতক্ষণ আপনি বোকা বানাবেন? আজকের একটা কথা জরুরি, এর আগে পররাষ্ট্রমন্ত্রী যায় ইন্ডিয়াতে বলে আসলো যে কোনোভাবে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে। আওয়ামী লীগের হাইয়েস্ট বডির মেম্বার এখন মন্ত্রী হয়েছেন, উনি বললেন উনি আওয়ামী লীগের কিছু না। আজকে বাংলাদেশ ব্যাংক এটা বলতেছে, গভর্নর বলতেছে 2 দিন পরে বলবে এটা কিছু না। এখন আমি আজকে আপনাদের সামনে আমি এখানে বলতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে আজকে অর্থমন্ত্রী বলছে যে 6 মাসের মধ্যে মানে মূল্যস্ফীতি কমে আসবে এবং জিনিসপত্রের দাম কমে যাবে। বাংলাদেশের কোনো অর্থনীতিবিদ এটা বলে না। তাহলে যদি আজকে এটা, তাহলে 2 দিন পরে বলবে এটাও আওয়ামী লীগের কথা না, অর্থমন্ত্রী বলছে সে তো কেউ না, তাই না? কিন্তু যদি একটা গভর্নমেন্টের এটা হয়ে থাকে তাহলে তো বলবে 6 মাসের মধ্যে যদি না কমে, 6 মাস তো আরো 12টা বাজায় দিবে, তারপরও বলবো এই 6 মাস পরে তাহলে কি আওয়ামী লীগ পদত্যাগ করবে? জি, আহমদ ভাই কি বলবেন? অনেকগুলো প্রশ্ন তৈরি করেছেন আপনার জন্য। সালাম ভাই মুখ্য হচ্ছে বিএনপি আর আমার মুখ হচ্ছে আওয়ামী লীগ, কারণ সালাম ভাইয়ের সাথে আমার কোনো মিল হবে না। একটু পাবলিকের হয়ে কথা বলেন, সাধারণ জনগণের হয়ে কথা বলেন। আই রিপ্রেজেন্ট মাই পার্টি, সালাম ভাই রিপ্রেজেন্টস হিজ পার্টি। আর দুজন আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি বিদায় আমাকে এনেছেন, সালাম ভাই বিএনপি কর্মী তাকে এনেছেন। দুটি দলই তো জনগণেরই দল। আমরা সাধারণ মানুষ না, আমরা পলিটিশিয়ান। আমি একটা পলিটিক্সে বিশ্বাস করি, আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি,
আমি একটা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এই পার্টির কর্মসূচিকে সাপোর্ট করি, বিশ্বাস করি। যে সে আলোকে আমি কথা বলবো, স্বাভাবিক। সালাম ভাই তার লোকের কথা বলছেন, সালাম ভাই বলছেন আমাদের সবাই কত কথা বলছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে, না বিএনপিকে ঠেকাতে গিয়ে আপনারা আসলে মূলত বিরোধীদেরকে ঠেকাতে গিয়ে আপনারা, না আমি প্রতি উত্তরে বলছি, আচ্ছা আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে বিএনপি পথ হারা হয়ে গেছে। বিএনপি এখন উট পাখির মতো বালুতে মুখ গুজে আছে। এখন বিএনপি যখন আমাদের চেহারা দেখে তখন নিজের চেহারার ক্ষতগুলো তারা দেখে না। তার মুখে যে কত ক্ষত, কত কলঙ্কিত চেহারা বিএনপির, অতীত কত কলঙ্কিত, এটা দেখে না। হ্যাঁ, নরেন্দ্র মোদী তো নির্বাচনকালীন সময়ে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন নাকি? সেখানে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিল না ইন্ডিয়াতে? না। তাহলে নরেন্দ্র মোদী যেমন ইলেকশনকালীন চলাকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তেমনিভাবে ইলেকশন টাইমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সেইটাই তো এই দুজন বলার চেষ্টা করছে যে ভারতের নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ এতটাই মানে তাদের কাজ করে গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে। এক সেকেন্ড একটা কথা বলি আহমদ ভাই, ওই তোর পারমিশন, একটা যাচ্ছে একটা কথা। মনে করেন যে আজকের গতকালকেই যেটা আজকে মিডিয়াতে আসছে যে আমাদের সিসি কি বলছে যে ভোটার আনার দায়িত্ব ক্যান্ডিডেটদের। বলেন আপনি এটা কি, এটা আমাদের ইলেকশন যে ম্যানুয়াল যেটা আছে এইটা তাহলে আরো কোনোভাবেই সে ভোটারকে ম্যানুপুলেট করতে পারে ভোটের দিন, কোনোভাবে আনার কোনো সুযোগই নাই। আর সেই জায়গায় বলতেছে পাবলিক নিয়ে মানে ক্যান্ডিডেট নিয়ে আসবে ভোটারদেরকে। আর ভারতের ইলেকশন কি বলে, আপনি ইলেকশন সিসির বিষয় আমি যেটা বলতে চেয়েছি যে ভারতে যখন ইলেকশন হলো, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার এবং কংগ্রেস কিন্তু এখন অপোজিশন লিডার রাহুল গান্ধী, এবং একটি টু শব্দ করেনি যে নরেন্দ্র মোদী বা বিজেপির ঝোট বা বিজেপি ক্ষমতায় এসেছে কারচুপির মতো দিয়ে, এমন কথা বলেছে? রাহুল বলেনি, তবে মমতা ব্যানার্জি বলেছেন, এবং তিনি আজকে শপথ নিয়ে তিনি তার প্রতীকের প্রতিবাদও জানিয়েছেন। ওই যে মমতা বলেছে, বাট রাহুল গান্ধীর কথাটা হয়তো ন্যাশনাল। রাহুল গান্ধী আপনার ন্যাশনাল লিডার, আর মমতা ব্যানার্জি একেবারে ইন্ডিয়ান লিডার না, উনি একটা পশ্চিমবঙ্গের একটা মুখ্যমন্ত্রী। আর উনি মধ্যে বাঙালি ক্যারেক্টার আছে না, আমার মধ্যে বাঙালি ক্যারেক্টার আছে না, কিন্তু ওষার উপরে রাজনীতিটা আমরা যেমন করি মমতা ব্যানার্জিও করে। কাজেই ওই জায়গাটায় মিল আছে। কাজেই কিন্তু এইটা কিন্তু ঠিক, ইলেকশন ফেয়ার হয়েছে, ক্রেডিবল হয়েছে। এবং দেখেন সেখানে কিন্তু রাহুল গান্ধী আগের বার কিন্তু অপোজিশন লিডার ছিল না, বিকজ সেই ধরনের আসন তারা পায়নি। এবার কিন্তু প্রায় 99 আসন পেয়েছে। এখন অপোজিশন লিডার কিন্তু রাহুল গান্ধী হতে যাচ্ছে। সুতরাং এখন ডেমোক্রেসি আছে। আপনি ইউ আর ব্রাদার, ভারতের ডেমোক্রেসি কত বছরের আপনি জানেন? ৭৭ বছর। আমাদের আমরা তো 50 পার করেছি, 50 পার করেছি, 53তে পড়েছি, 77 আর 53 পড়েছি। এবং ৭৭ বছর বয়সে আপনার ভারতে কিন্তু জিয়াউর রহমানের জন্ম হয় নাই, এরশাদের জন্ম হয় নাই। কোনো জেনারেল পাওয়ার টেক ওভার করেছে? করে নাই। সেখানে কি মহাত্মা গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছেন, ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছেন, রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছেন, বাট কোনো আর্মি কিন্তু পাওয়ার টেক ওভার করেনি। আর বঙ্গবন্ধুকে সপরিবার কিডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আর্মি পাওয়ার টেক ওভার করেছে, জিয়া রহমান পাওয়ার টেক ওভার করেছে, আবার এরশাদ পাওয়ার টেক ওভার করেছে। এটা কিন্তু ভারতের ইতিহাসে নাই। আপনি ভারতকে, আপনি বাংলাদেশকে ভারতের মতো কীভাবে তৈরি করতে পারবেন? এই দুটো সামরিক শাসক না আসলে ডেমোক্রেসির ধারাবাহিকতা রাখতে হবে, সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা রাখতে হবে। যদি রাখতে না পারেন ডেমোক্রেসি ডেভেলপ হবে না, ডেমোক্রেসি কখনো প্রতিষ্ঠান গড়ে উঠবে না। ভারতে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড়িয়ে গেছে, এটা প্র্যাকটিসের মতো দিয়ে, অনুশীলনের মতো দিয়ে। আমরা যখন নির্বাচনে গেলাম, বিএনপি তখন গেল সন্ত্রাসী, নির্বাচন ছেড়ে তারা সন্ত্রাস চলে গেল। এই সন্ত্রাস দিয়ে কখনো ডেমোক্রেসি ডেভেলপ হয় না।
কাজে তাকে ডেমোক্রেটিক হতে হবে, ডেমোক্রেটিক আচরণ করতে হবে। ইউ ক্যান অপোজ মি, ইউ হ্যাভ রাইট টু অপোজ মি, আপনি আবার ক্রিটিসিজম করবেন, কিন্তু আপনি নির্বাচন বর্জন করে আপনি রেল লাইন উপড়িয়ে ফেলবেন, নির্বাচন হতে দিবেন না, এটা হচ্ছে এই প্রসঙ্গে গেলে আরেক ধরনের বিতর্ক তৈরি হয়, কারণ হচ্ছে ইলেকশন বর্জন করা হলো নাকি ইলেকশন করতে দেওয়া হলো না, এটা নিয়েও অনেক ধরনের ডিবেট আছে। আমি সেই ডিবেটে একটু পরে আসতে চাই বা সুযোগ থাকলে করতেও চাই, কিন্তু আমাকে একটা বিরতি দেন। বিরতির পর ফিরে এসে, যদিও আপনি খুব সহজভাবে স্বীকার করছিলেন যে আসলে একজন এক এক দলে সেই দলের পক্ষেই আসলে আপনারা সমর্থন করবেন, অনুসরণ করবেন, কিন্তু দিন শেষে দেশটা তো আর দুটো দলের না, তিনটি দলের না, দেশটা তো সব মানুষের, মানে 17 কোটি 18 কোটি মানুষের। আমাদেরও তো নিশ্চয়ই অনেক চাওয়া পাওয়া আছে। সেই পথে আমরা কেমন করে হাঁটতে পারি সেটা যদি একটু বিশ্লেষণ করি। আমাকে সময় দেন, একটু বিরতি নিয়ে এসে করছি কথাবার্তা। নিচে ছোট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা, রাজিকুজ্জামান রতন। বিরতির আগে যে প্রসঙ্গে আমরা থেকেছিলাম যে বাস্তবতা, সেখান থেকে তো নিশ্চয়ই একটা ওয়ে আউট দরকার। কোনো ওয়ে আউট দেখেন? ওয়ে আউট তো হতেই হবে। দুটো দিক দেখুন, যে একটু আগে আপনি যে ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন, ভারতের এবার ওরা বলেছিল মোদি যে 400 পার করে দেবে, এবং সেইভাবে আমরা যদি বলি মিডিয়া, ম্যানিপুলেশন এবং ম্যান্ডেট সব কিছুকে একত্রিত করার চেষ্টা করেছিল মানি পাওয়ার। সমস্ত মানি ম্যানরা একদম আদানি থেকে শুরু করে সব তার পিছনে নেমেছিল। কিন্তু দেখুন তো, যেহেতু নির্বাচন কমিশনটা আপাত নিরপেক্ষ ছিল, যদিও দুই একটা খুবই বিতর্কিত মন্তব্য করেছে, প্রশাসনটা কোনো দলের প্রতি ঝুঁকে পড়েনি, ফলে নির্বাচনে একটা ফলাফল কিন্তু বেরিয়ে এলো। বাংলাদেশে মানুষের মধ্যে এটা এরকম ধারণা হয়েছে যে ক্ষমতায় যে থাকবে পুলিশ তার, ক্ষমতায় যে থাকবে প্রশাসন তার। এই জায়গা থেকে তো কথাটা আসছিল, তাহলে নির্বাচনের সময় একটা দল নিরপেক্ষ সরকার দরকার। তাহলে আমাদের এই 12টা যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই 12টা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে যখনই দল নিরপেক্ষ সরকার থাকে তখন মানুষের মতামতের একটা মূল্য পাওয়া যায়, এবং দল নিরপেক্ষ সরকার না থাকলে মতামতের মূল্য পাওয়া যায় না। এটা বুঝতে পেরে এমনকি উপজেলা নির্বাচনের মতন জায়গায় সেখানে কিন্তু ভোটের হারটা কী পরিমাণ কমছে, মানে মানুষ নির্বাচন থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছে বা আগ্রহ হারিয়ে ফেলছে। যে কারণে নির্বাচন কমিশনার এখন বলছে, আগের মতো আগে আমরা ছোটবেলায় দেখেছি না যে রিক্সা পাঠিয়ে বাড়ি থেকে ভোটার নিয়ে আসা হতো, এরকম বলতে এখন গিয়ে ভোটার নিয়ে আসে। কিন্তু আপনারা যেটা বলছেন দল নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যে প্রসঙ্গটাই হোক না কেন, কিন্তু সেটা তো ধরেন ক্ষমতাসীনরা একেবারেই শুরু থেকে উড়িয়ে দিয়েছে। কেন তারা এইটাকে আবার ধরেন? এটা তো নিশ্চয়ই ক্ষমতাসীনটা আনবে না, ক্ষমতাসীনরা আনবে না। তাহলে আনার জন্য কি কি পরিস্থিতি হতে পারে? এমন একটা জনমতের পরিস্থিতি হতে পারে যে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত লজ্জা না পেতে পেতেও তো মানুষ লজ্জা পায়। ভোটের হার যদি এরকম কমতে থাকে তাহলে কি দাঁড়াবে? যখন কমে থাকে তখন আবার এই উত্তরটা আসে যে আমাদের কনস্টিটিউশনে বা আমাদের এটা তো লেখা নাই যে কত পার্সেন্ট। তখন মানুষের একটা জায়গা আবার তৈরি হয়, একটা নোডাল পয়েন্ট থাকে, তো পেছাতে পেছাতে মানুষ আবার তো এগোতে চায়। তখন বল যে এই ধরনের নির্বাচন আর যাবো না, তখন নির্বাচন আবার একটা বলা যায় না এখন বর্জন থেকে তখন প্রতিহত জায়গায় চলে আসতে পারে। আমাদের রাজনীতিতে এটা কিন্তু কম। এই যে এখানে আহমেদ ভাই আছেন, এখানে সালাম ভাই আছেন, একটা খেয়াল করে দেখুন তো, 86 সালের নির্বাচনে আহমেদ ভাইরা গিয়েছিলেন, আমরাও যাইনি, সালাম ভাইরাও যায়নি। কিন্তু 88 সালের নির্বাচনের সময় আমরা তিনজনে আবার এক হয়ে গেলাম যে এই নির্বাচন করতে দেবো না। তখন আওয়ামী লীগ, বিএনপি এবং 5 দল বাসদ সহ আমরা কিন্তু এক হয়ে গেলাম, এবং সেদিন আহমেদ ভাইয়ের নেতৃত্বেই আমি তখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমরা গিয়েছিলাম যে এই 88 নির্বাচনকে প্রতিহত করতে হবে। তাহলে আমাদের জীবনে এই অভিজ্ঞতাটা তো আছে। তখন কি কমন শত্রু ছিল, এখন কি একে অপরের শত্রু? তখন কমন শত্রু ছিল এরশাদ, এখন ক্ষমতা এরশাদের তো একটা পার্টি ছিল, তার পেছনে তো আর্মি ছিল, তার সঙ্গে তো পুলিশ ছিল। তাহলে এখনও যদি ক্ষমতাসীন দল, তার সঙ্গে পুলিশ এবং প্রশাসন থাকে, এবং জনমতের চাপটা যদি এরকম হয় যে না এরকম নির্বাচন আর চাই না, এই নির্বাচনের মধ্য দিয়ে দুটো জিনিস হয়ে যায়। একটা হলো মানুষের গণতান্ত্রিক চেতনাটা নষ্ট হয়, দ্বিতীয়ত একদল মানুষ দানবে পরিণত হয়। মানে কোনো জবাবদিহিতা না থাকলে যা হয়, এই ধরুন আহমেদ ভাই একটা কথা বলেছেন, খুব ভালোভাবে তিনি তার দলকে ডিফেন্ড করছেন, এটা ঠিক, কিন্তু তিনি তবে এটাও বলেছেন যে এই আনার যে এইরকম তাকে তো আমরা জানতাম না। কিন্তু তাকে তো ওভাবে জানার দরকার নেই। নির্বাচনের সময় যে হলফনামাটা দেয়, হলফনামাতেই গত 5 বছর, হ্যাঁ এটা বলি না বলছি যে উনি কি করতেন, ব্যবসা কি করতেন, এটা তো আর জানা নেই। আচ্ছা যাক, আমি যদি এটা ভুল বলি, ওনার দল থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার জনপ্রিয়তাকে যাচাই করা হয়েছে, অন্য কিছু না। তাহলে এখন ধরুন 5 বছরের মধ্যে একটা মানুষ কিভাবে এত সম্পত্তির মালিক হতে পারে, এইটা হলফনামায় দেখার পরেও দুদক সেখানে কোনো ভূমিকা পালন করে না কেন? তো এগুলো দিয়েও মানুষের মধ্যে কি
প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও মানুষের একটা অনাস্থা তৈরি হবে। শুধুমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দল নয়, বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের কনস্টিটিউশনটাকে মাথার উপর রাখছি, কিন্তু ইনস্টিটিউশনগুলোকে তো একদম অথর্ব বানিয়ে ফেলছে। ফলে মানুষের একসময় তো প্রশ্ন আসবে যে ক্ষমতায় থাকলে কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে আর ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেয়, এটা আর কতদিন চলবে? যে কতদিন চলবে আব্দুল সালাম? না শুনেন, এই যে কারণ এখানে আওয়ামী লীগ আসলে যদি এটা বাস্তব, যদি সত্যটা স্বীকার করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তখনই গণতন্ত্র হোঁচট খাইছে, তখনই বহুদলীয় গণতন্ত্র হোঁচট খাইছে, তখনই মানুষের ভোটাধিকার বারবার কেড়ে নিছে। আর যদি এখন তারা কনস্টিটিউশনের কথা বলে, তাহলে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কনস্টিটিউশন কোথায় ছিল? সেই কনস্টিটিউশনে কি ছিল কেয়ারটেকারের কথা? তাহলে ওনারা অন্যায় করছেন সে সময়, সেটা করে জামাতের সাথে একসাথে কেয়ারটেকার আন্দোলন করে। আসলে পার্থক্যটা হলো এটাই, এইখানেই খালেদা জিয়া আর শেখ হাসিনার সাথে পার্থক্য দেয়। খালেদা জিয়া জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিছেন। আর ওনারা 2014 সালে কথা দেওয়ার পরেও প্রধানমন্ত্রিত্ব ছাড়ার মানে ওই সাহসটুকু হয়নি ছাড়ার কথা বলে, তাই না? তো এখন এইখানে যেটা দেখেন, আওয়ামী লীগ স্বাধীনতার পরে তো আওয়ামী লীগের সবাই মেনে নিয়েছিল, স্বাধীনতার সময় মেনে নিয়েছিল, স্বাধীনতার পরেও মেনে নিয়েছিল, কিন্তু যখন আওয়ামী লীগ পারে নাই, যখন ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই তো বিএনপির জন্ম হয়েছে, তাই না? তো এটা তার অস্বীকার করা যাবে না। আর খালি বলে সামরিক সরকার, আরে সামরিক সরকারের চেয়ে এখন বেশি হলো আওয়ামী লীগ আরও বেশি ভয়ানক এখন যে অবস্থা হয়েছে। ওরা তো গণতন্ত্র তো ছিল, মিনিমাম দিছে, ভোটের অধিকারটাও দিছে, এরা তো ভোটের অধিকারই দেয়নি, ভোটের অধিকারটাও যা ছিল ততটুকু ছিনাই নিছে। আর এখানে একটা তো আহমদ ভাই ঠিকই বলছেন যে আজকে দল রাইট করুক আর রং করুক, সেটাই বলতে হবে। সেটা বলতে যে এখানে আর ভালোর মানে সত্যিকারের কোনো কিছু নাই। সবচেয়ে বড় যে দেশটা ভালো চলতো, দেশের অর্থনীতির অবস্থা যদি ভালো হতো, মানুষ যদি ভালো থাকতো, আজকের এই বাজেটের মধ্যে দিয়ে যদি ভবিষ্যতের একটা সঠিক চিত্র ফুটে উঠতো যে হ্যাঁ আমি সামনে দিয়ে, আমি তো এর জন্যই বললাম যে এইটা স্বীকার করুক না আহমদ ভাই যে 6 মাস অর্থমন্ত্রী বলছে 6 মাসের মধ্যে এটা চেঞ্জ হবে, আমি তো বললাম যে পারবে না, তাহলে তারা রিজাইন করবে কিনা যদি না পারে? এটা তো করবে না। তো এখন এটা হলো দেশটাও ভালো চালাইতে পারতেছে না, আবার জনগণের উপরে চাপাবেও, আবার বাংলাদেশের টাকা সব চুরি হয়ে লোপাট হয়ে চলে যাবে, তারপরে তাদের সাজা হবে না। আর বেনজির যখন চুরি করছে তাদের আমলে, তখন বেনজির ভালো ছিল, এখন বেনজির ভালো না, এটা বললে তো হবে না। চ্যালেঞ্জই দিলেন যে ধরেন 6 মাসের মধ্যে যদি অর্থনৈতিক অবস্থা ঠিক করতে না পারেন, পদত্যাগ করবেন। এই চ্যালেঞ্জ তুমি বাদ দেন, এইটু গল্প গুজবের মতো কথা আর কি। না দুজন দুটো দলের গুরুত্বপূর্ণ পদ হোক, না এইগুলো বাদ দেন। একটা কথা ভালো বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেগম জিয়ার পার্থক্য তো আছেই, গুণগত পার্থক্য আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো টাকা নাই, বেগম জিয়ার কালো টাকা ছিল, এই যে গুণগত পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100% সৎ, বেগম জিয়া দুর্নীতিগ্রস্ত, যে কারণে তার শাস্তি হয়েছে। এটা গুণগত পার্থক্য। এই পার্থক্যটা আপনি বাছাই করেন। যেই কারণে শেখ হাসিনা এই দেশের মানুষের কাছে পপুলার, জনপ্রিয়, জনের কাছে সমাদৃত। সেই নেত্রী কবে এমন একটা নির্বাচন দেবে যে নির্বাচন দেখে আমরা সবাই বলবো যে গণতন্ত্রের উদযাপন? এবারই নির্বাচন হয়ে গেছে তো, দেখলেন না? 2024-এর নির্বাচন নিয়ে আপনার সন্তুষ্ট? নির্বাচনটা আমি এমপি হয়ে আসছি না,